এই ঊর্ধ্বগতির বাজারে একজন কর্মচারী ঢাকা শহরে 15,000 টাকা দিয়ে কিভাবে চলে? একজন কর্মচারী যে কোনো একটা বিভাগীয় শহরে কিভাবে চলে, যেখানে একটা বাসা ভাড়া নিতে গেলে 10 থেকে 12,000 টাকা লাগে। আজকে একটা প্রত্যন্ত অঞ্চলে গেলেও সেখানে 1000 থেকে 1200 টাকা 1500 টাকা কারেন্ট বিল আসে। শহরে যেখানে থাকে, আমি আমার বাসায় চলি, আমার বাসায় 3300-3400 টাকা কারেন্ট বিল আসে। এরকমের প্রতিটি ফ্যামিলিতে। তারপরে আমাদের যে গ্যাস দেখেন, এই যে কয়েকটা দিনে গ্যাসের দাম 1200 টাকা থেকে বেড়ে আজকে 2200 টাকা 2300 টাকা এমনকি 2500-2600 টাকায়ও বিক্রি হয়েছে। আজকে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানতে পারতেছে না সরকার। তারা যদি সরকার এই বাজারের নিয়ন্ত্রণে থাকতো, বাজার মূল্য যদি নিয়ন্ত্রণে থাকতো, তাহলেও আজকে আমাদের কোনো কষ্ট হতো না। কিন্তু আমাদের দেশের কিছু অর্থনীতিবিদ আছে, তারা বলে পে স্কেল দিলে নাকি দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আমরা ওই সকল অর্থনীতিবিদদেরকে বলতে চাই, এই 2015 সালের পর থেকে আজকে 2026 সাল, 11 বছরে কারো বেতন বাড়েনি, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়েছে। 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, একটা পে স্কেল হয়নি, কিন্তু দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়েছে। তাহলে পে স্কেল দিলেই যে দাম বাড়ে আর পে স্কেল না দিলে যে দাম বাড়ে, এই পার্থক্যটা বোঝার ক্ষমতা আপনাদের হয়নি। এই পার্থক্যটা উপলব্ধি করার বোধ বুদ্ধি আপনাদের হয়নি। আপনাদের সাথে কি সরকারি কর্মচারীদের কোনো শত্রুতা আছে? যখনই পে স্কেল নিয়ে কথা ওঠে, তখনই আমরা এই বিভিন্ন সিপিডি নেতাদেরকে দেখি, অনেক অর্থনীতিবিদ দেখি, অনেক সুশীল সমাজকে দেখি। যখনই পে স্কেল দেওয়ার কথা ওঠে, তখনই আপনারা বিভিন্ন রকমের মতভেদ তুলে ধরেন, বিভিন্ন রকমের ব্যাখ্যা তুলে ধরেন রাষ্ট্রের কাছে। আরে ভাই, আপনারা তো কখনো এই ব্যাখ্যাটা তুলে ধরেন নাই। 11 বছরে বেতন বাড়ে না, তাহলে 11 বছরে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? 11 বছরে যদি দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, তাহলে 11 বছরে বেতন কেন বাড়বে না? আজকে আমরা নিষ্পেষিত হয়ে গেছি, আজকে আমরা ঋণের দায়ে জর্জরিত হয়ে গেছি। এখানে এমন কে আছেন যে ঋণ নাই? এখানে কে কে আছেন? একটু হাত জাগান তো, যে কে কে আছেন আপনারা ঋণী আছেন? আমার মনে হয় 95% মানুষ আজকে ঋণগ্রস্ত। এই যে অনেক কর্মচারী আছে যে প্রভিডেন্ট ফান্ড থেকে 1 কিস্তি 2 কিস্তি 3 কিস্তি পর্যন্ত তারা ঋণ নিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই ঋণের কিস্তি কর্তন করে মাসের শেষে যে বেতন হাতে পায়, তা দিয়ে তারা 10 দিন 15 দিন চলতে পারে না। আমাদের অনেক কর্মচারী ভাইরা আছে, যখন বাসা থেকে বের হয়, এই টেনশন নিয়ে বের হয় যে আমার বাসায় বাজার নেই, আমার বাবা মায়ের কাপড় নেই, আমার বাবা মায়ের ওষুধ নেই, আমার ছেলে মেয়েদের পরনের কাপড় নেই, স্কুল কলেজের বই খাতা কাগজ কলম নেই, আমি কিভাবে সংসার চালাবো? এই নিয়ে ঝিমোতে অফিসে গিয়ে সে তার যে কার্য সেটা সে ঠিক মতো করতে পারে না। আরে ভাই, সংসার চালাতে আমাদের অনেক কর্মচারীকে দেখেছি, তারা রাতের আধারে রুমাল বেঁধে অটো রিক্সা চালায়। সংসার চালাতে অনেক কর্মচারীকে দেখেছি রাস্তায় হকারি করতে। পেটের দায়ে দেখেছি অনেক কর্মচারীকে বিভিন্ন পার্কে চানাচুর বিক্রি করতে। এগুলি যদি সরকারি চাকরি করে করতে হয়, তাহলে আগামী প্রজন্ম সরকারি চাকরির প্রতি কি আগ্রহী হবে? আজকে দেখেন, আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা টিফিন ভাতা পাই মাত্র 200 টাকা। আমরা যদি সেটাকে কর্মদিবস হিসেবে ভাগ করি, তাহলে 6 টাকা 66 পয়সা হয়। রাস্তার দাঁড়িয়ে যারা পানি বিক্রি করে, ফিল্টারের পানি, 1 গ্লাস পানি খেতে লাগে 10 টাকা, একটা বিস্কিট খেতে লাগে 5 টাকা, একটা রং চা খেতে গেলে লাগে 15 টাকা। আপনি 6 টাকা দিয়ে কি খাবেন? আজকে আমাদেরকে যাতায়াত ভাতার জন্য দেওয়া হয় 300 টাকা, তাহলে পার ডে পরে 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি কোথায় যাবেন এই বাজারে? 10 টাকা দিয়ে আপনি কিভাবে অফিসে যাবেন বলেন? যেখানে একটা রিক্সায় ওঠানামার ভাড়া 50 টাকা, একটা লোকাল বাসে ওঠানামার ভাড়া 20 থেকে 30 টাকা, তাহলে আপনাকে তো দুর্নীতি করতে এমনি সরকার বাধ্য করছে। আজকে এই যে কর্মচারীরা, বিভিন্ন কর্মচারীরা তারা যে অপকর্মে লিপ্ত হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে তাদের বেতন বৃদ্ধি নেই দীর্ঘ 10 বছর ধরে। একটা মানুষ দেখবেন যে কখন তারা অন্যায়ের পথে পা বাড়ায়, কখন তারা দুর্নীতির পথে পা বাড়ায়, যখন তাদের পেটের খিদা থাকে না। একটা ক্ষুধার্ত বাঘের সামনে আপনি খাবার তুলে ধরে তাকে যদি বলেন যে আইন শিখান, তাহলে কি সে আইন মানবে? নেসেসিটি নোস নো ল, একটা কথা আছে না, যে প্রয়োজনে আইন মানে না। পেটে যখন ক্ষুধা থাকবে, তখন সকল কর্মচারীরা বাঘের মতো হুঙ্কার দিয়ে রাজপথে নামবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। এদেশের 22 লক্ষ কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল রাখে।
এদেশের 22 লক্ষ কর্মচারীরা শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, নিরাপত্তা দিয়ে তারপর তারা দেশের উন্নয়নের জন্য মানুষের কাজে তারা সহযোগিতা করে, রাষ্ট্রকে সহযোগিতা করে। আপনারা কিছুদিন আগে শুনেছেন যে এক পুলিশ ভাই তার মেয়েকে চিরকুট লিখে গেছে, মা আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারিনি, আমি তোমাদের দায়িত্ব নিতে পারিনি, এই কথা বলে সেই পুলিশ ভাই আত্মহত্যা করেছে। এরকমের শত শত কর্মচারীরা আছে যারা সংসার চালাতে না পেরে তারা আত্মহত্যা করে। একটা রাষ্ট্রের একজন কর্মচারী যদি সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে, তাহলে রাষ্ট্রের কাছে, বহির্বিশ্বের কাছে আপনারা কিভাবে মুখ দেখাবেন? কিভাবে বহির্বিশ্বের কাছে বলবেন আমরা মধ্যমায়ের দেশ? কিভাবে বহির্বিশ্বের কাছে বলবেন আমরা উন্নত দেশে পরিণত হয়েছি, যেই দেশের সরকারি কর্মচারীরা ক্ষুধার জ্বালায় সংসার চালাতে না পেরে আত্মহত্যা করে? এটা আমাদের জন্য লজ্জার নয়, এটা দেশের জন্য লজ্জার। কর্মচারী কর্মচারী প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাদের অনেক সেনাবাহিনীর সদস্য আছে, অনেক পুলিশ সদস্য আছে, অনেক বিজিবি সদস্য আছে, তারপরে এই বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ডিজিএফআই, এনএচআই, এসএসএফ এ যারা আছে তাদের মুখ বন্ধ, তারা কথা বলতে পারে না, রাস্তায় আন্দোলন করতে পারে না, কিন্তু তাদের মুখেও হাহাকার, তাদের বুকে যন্ত্রণা, তারা কিন্তু কাউকে শেয়ার করতে পারে না, কাউকে বলতে পারে না। আজকেও একজন বিজিবি সদস্য সকালে আমাকে ফোন দিয়ে কান্না করে দিয়েছে, বলে মালিক ভাই আপনারা রাস্তায় আন্দোলন করেন আমাদের পেটের জন্য, আমরাই যখন আপনাদের উপরে লাঠিচার্জ করি তখন নিজের উপরে ধিক্কার দিই যে আমরা কোন দেশে বসবাস করি, যেই দেশে আমার ভাইয়েরা রাস্তায় আন্দোলনে নামে নিজের ভাতের অধিকারের জন্য, আমার বেতনের জন্য তাদেরকেই আমার প্রহার করতে হচ্ছে। এ লজ্জা আমার না, এ লজ্জা রাষ্ট্রের। আমরা চাই না আমাদের কোনো কর্মচারী নির্যাতিত হোক, আমরা কোনো চাই না আমাদের কোনো কর্মচারী ভাইয়েরা আর ক্ষুধার জ্বালায় ছটফট করে সংসার চালাতে না পেরে কেউ আত্মহত্যা করুক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সর্বশেষ ভাবে আমরা অনুরোধ করতে চাই, আগামী 7ই জুন বাজেট অধিবেশন শুরু হবে, এবারের বাজেটেই যেন আমাদের 11 বছরের বঞ্চনা দূর হয়, এবারের বাজেটেই যেন আমাদের 11 বছরের 2টি পে স্কেলকে সমন্বয় করা হয়। ওই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আমাদের 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা এই বিএনপি সরকারের কাছে অনুরোধ করতে চাই, আগামী পে স্কেলে 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করে কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দিন। যে সমস্ত কর্মচারীরা পদবঞ্চিত, যে সমস্ত কর্মচারীরা ব্লক পোস্টে চাকরি করে, তারা যেন তাদের গ্রেড পরিবর্তনের জন্য সেই 3টি টাইম স্কেল ফেরত পায়। আমাদের দাবি শুধু একটা পে স্কেল, আমাদের বেতন বৃদ্ধি। আমরা বাড়ি গাড়ি করতে চাই না, আমরা আলিশান বাড়ি করার স্বপ্নও দেখি না। আমাদের দাবি আমরা শুধু একটু ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও অনুরোধ করি, আগামী বাজেটে আমাদের নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত প্রজ্ঞাপন জারি করে আপনার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি রক্ষা করুন। আমরা 22 লক্ষ কর্মচারী আপনার সাথে আছি, আমরা 22 লক্ষ কর্মচারী আপনার সাথে থেকে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করব। আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। কিন্তু কোন ফ্যাসিস্ট যদি আমাদের এই অধিকার নিয়ে তালবাহানা করে, আমাদের এই কর্মচারীদের আন্দোলন নিয়ে তালবাহানা করে, কর্মচারীরা আপনাদেরকে ক্ষমা করবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের এই প্রোগ্রাম লাইভ চলছে, বিভিন্ন মিডিয়ায় প্রচার হবে। আপনাদের কাছে আমরা বলি, আমরা কি কখনো পে স্কেলের বিরুদ্ধে কথা বলি? আমরা তো আপনাদের দাবি নিয়েই কথা বলি, তাই না?
আপনারা কি আমাদের এই প্রোগ্রাম করার জন্য কেউ 2টা টাকা দেন? আমরা আমাদের পকেটের টাকা খরচ করে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি। আমরা চট্টগ্রামে প্রতিনিধি সমাবেশ করেছি, মানিকগঞ্জে করেছি, কিশোরগঞ্জে করেছি, আজকে পটুয়াখালীতে হচ্ছে, আগামীকালে খুলনায়, এবং আগামী 16ই মে সর্বশেষ আমরা বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে জাতীয় প্রেস ক্লাবে আমরা কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ করব। সেখানের মাধ্যমে আমরা আমাদের দাবির কথা সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিতে চাই। আমাদের কিছু সংগঠন আছে, তারা আমাদেরকে অনেক কিছু বলে। আমরা নাকি পে স্কেলের বিরুদ্ধে কথা বলি, আমরা নাকি গুজব বলছি। আপনারা বলেন তো কোন কথাটা আমরা পে স্কেলের বিরুদ্ধে বলছি? এই সমস্ত কথাগুলি যারা বলে তারা কি নেতা হওয়ার যোগ্য? তারা বিভিন্ন ভাবে তারা মানে আমাদের এই যে আন্দোলন কর্মসূচি আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি, এগুলিতে তারা বাধা প্রদান করছে। বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন কর্মস্থলে আমাদের যে কর্মসূচিগুলি হয় সেখানে তারা বাধা প্রদান করছে। আরে ভাই, আপনি যে বাধা প্রদান করছেন, আপনার বেতন বাড়বে না? আপনি যে আমাদের বিরুদ্ধে কথা বলছেন, আমরা কি আপনার কথা বলছি না? পে স্কেল হলে কি আপনি সুবিধা ভোগ করবেন না? তাহলে কেন আপনি এই বিরুদ্ধাচরণ করছেন? আমরা তো কোনো রাজনৈতিক সংগঠন করি না, আমরা তো এখানে কোনো রাজনৈতিক বা কোনো পলিটিক্স নিয়ে আসিনি। আমরা এসেছি আমাদের নিজেদের অধিকার আদায় করতে। তাহলে এখানে কেন আপনারা হিংসাত্মক মনোভাব প্রকাশ করেন? তো আমরা বলবো, আপনারা যারা এই কাজগুলি করছেন তারা সচেতন হয়ে যান। আপনারা দেখবেন যে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আর কোন সংগঠনকে আপনারা মাঠে এভাবে প্রোগ্রাম করতে দেখেছেন এই পর্যন্ত? কোন সংগঠনকে দেখেছেন একটা বক্তৃতা দিতে পে স্কেলের দাবি নিয়ে? কাউকে দেখেছেন একটা স্মারকলিপি দিতে? কাউকে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করতে? কিন্তু বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি করেছে। এই সরকার যেদিন শপথ গ্রহণ করে সেই দিনও আমরা সাহসিকতার সাথে আপনাদের দাবির কথা তুলে ধরেছি। আমরা প্রতিনিয়ত আপনাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরি। আমাদের উদ্দেশ্য শুধু একটাই, আমাদের পে স্কেল বাস্তবায়ন। আমরা এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত আমরা সুশৃঙ্খল ভাবে সরকারের নিয়ম নীতি মেনে তারপরে আমরা এই কর্মসূচিগুলি পালন করছি। কিন্তু আমাদের এই কর্মসূচিতে যারা বাধা প্রদান করবে, আপনারা মনে নেবেন তারা এই কর্মচারীদের দুশ্মন। তারা নেতা হতে এসেছে, তারা কর্মচারীর দাবি আদায় করতে চায় না। আমরা নেতা হতে চাই না, আমরা কারো ক্রেডিটও চাই না। আমরা চাই আপনাদের মুখে হাসি ফুটুক, আমরা চাই আপনাদের পরিবার নিয়ে আপনারা সচ্ছলভাবে চলেন, এটাই আমাদের সান্ত্বনা।